দেখুন, লোকসভার অধ্যক্ষ, রাজ্যসভার অধ্যক্ষ, তাদের নিয়ে দলীয় রাজনীতি এর আগে আমরা বহু দেখেছি। জাতীয় নির্বাচন কমিশনকে নিয়ে দলীয় রাজনীতি রোজ দেখছি। বিশেষ করে কমিশনার বাছার কমিটিতে পরিবর্তনের পর রাজনীতির ঘোলা জলটা আরও ঘুলিয়ে উঠেছে। রাজ্যপাল নিয়ে রাজনীতি তো জ্ঞান হওয়া থেকে দেখছি, কিন্তু স্বয়ং দেশের রাষ্ট্রপতিকে নিয়ে দলীয় রাজনীতির একেবারে সংকীর্ণতম টানাটানি, বিবৃতি, পাল্টা বিবৃতি, এই জিনিস অভূতপূর্ব। ভারতীয় গণতন্ত্রের কি এতটা দৈন্যদশা? একটা সাংবিধানিক পদও দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকতে পারবে না, কাদা ছোঁড়াছুড়ির ঊর্ধ্বে থাকতে পারবে না? এই পরিষ্কার প্রশ্ন নিয়ে যাব পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। সুমনদা, আমি আজকের আলোচনাতে বলতে পারতাম যে কেন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি সফরকে বিরোধিতা করেছেন বা সহযোগিতা করেননি, প্রোটোকল মানেননি। ভোটের রাজনীতির জায়গা থেকে বলতে পারতাম যে কিভাবে আদিবাসী সিট 16টা বা তফসিলি যাতে 68টা সিটে প্রভাব পড়তে পারে সেই ভাবনা থেকে তাকে জায়গা দেওয়া হয়নি। আমি অবশ্যই বলতে পারতাম যে কিভাবে বীর হাসদা, শুভেন্দু অধিকারী, অখিলগিরিরা বিভিন্ন সময় আদিবাসী সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের সম্পর্কে কথা বলেছেন। কিন্তু আমি সব কিছুর ঊর্ধ্বে আমি মনে করি যে আমাদের দেশের প্রজাতান্ত্রিক ভারতবর্ষের সর্বোচ্চ পদে যিনি আছেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন যেটা করেছে অন্যায়, যেটা করেছে সেটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। যেটা তারা করেছেন সেটা স্বাধীন ভারতবর্ষে এই ধরনের অপমান রাষ্ট্রপতিকে এর আগে কোনো মুখ্যমন্ত্রী বা তার সরকার করেনি। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা চিন্তিত, আমরা আতঙ্কিত যে এইভাবে যদি সাংবিধানিক পদগুলোকে রাজনীতিকীকরণ করা হয় দলীয় স্বার্থে, তাহলে আমাদের এই সংসদীয় গণতন্ত্র অচিরেই বিপন্ন হবে। আমি মনে করি যে এর আগে আমি তো কোনো দিন দেখিনি, এক দুটো উদাহরণ ছাড়া, যে সরাসরি বিচারপতির নাম করে কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরকে তোপ ডাকছে তৃণমূল কংগ্রেসের, স্বয়ং মুখ্যমন্ত্রী ডাকছেন এবং তাদেরকে বিজেপির সাথে যুক্ত করে দিয়ে মুখ্যমন্ত্রী বলছেন। মানে সংবিধানে হাইকোর্টের বিরাট জায়গা, সেই হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তাকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে একের পর এক মানে দাগিয়েছেন। ইলেকশন কমিশন তো প্রতিবারই থাকেন, এবার নয় এসআইআর এর জন্য স্পেশাল, কিন্তু যেবার এসআইআর থাকে না সেইবারও মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের মানে কার্যত শত্রু বানিয়ে ফেলেন। তিনি আর্মিকে শত্রু বানিয়ে ফেলেন, আর্মি কুপ হন। তিনি একের পর এক রাজ্যপাল যারা আসেন তাদেরকে তিনি প্রতিপক্ষ বানান, আবার যখন তার প্রয়োজন হয় তাকে ফুলমালা দিয়ে আলাদা করে মর্যাদা দেন। ফলে আমি তো বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি যেটা পপুলিস্ট পলিটিক্স, সেখানে প্রতিপক্ষ বা এনিমি বানানোটা মানে এটাই তার মানে রাজনীতির বৈশিষ্ট্য। পপুলিস্ট পলিটিক্সে সবসময় একটা এনিমি চাই, একটা বিপক্ষ চাই। এখন রাষ্ট্রপতিকে যদি আমি বিপক্ষ বানাই তাহলে মানে ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থাটা কোথায় যায়? যদি আমি মানে হাইকোর্টের বিচারপতিদেরকে প্রতিপক্ষ বানাই, আমি যদি ইলেকশন কমিশনারকে প্রতিপক্ষ বানাই, তাহলে আমি আলটিমেটলি পার্লামেন্টারি ডেমোক্রেসির প্রতি আমার আস্থা নেই। আমি যা বলবো সেটাই যদি শেষ কথা হয়, তাহলে পার্লামেন্টারি ডেমোক্রেসিটা কার্যত বিপর্যয় পশ্চিমবাংলাতে এসে পৌঁছেছে। এবং একই সাথে আপনাকে এটা খুব স্পষ্ট করে বলতে চাই যে আমরা যেটা বারবার লক্ষ্য করছি যে প্রোটোকলের কনটেক্সটেও কিন্তু পশ্চিমবাংলা সরকারের মানে যে অবস্থানটা নিচ্ছেন সেটা একেবারেই কাম্য নয়। কারণটা কি? যে কোনো রাষ্ট্রপতি গেলে একেবারে প্রোটোকল বলছে যে মুখ্যমন্ত্রী নর্মালি তিনি মানে তাকে অভ্যর্থনা করেন বা মিট করেন, যদি তিনি ব্যস্ত থাকেন তাহলে কোনো সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী থাকবেন এবং সেটা রাজ্য সরকারের মানে তিনি নির্বাচিত মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী থাকবেন। গৌতম দেব একটা লোকাল গভর্নমেন্টের প্রতিনিধি, অর্থাৎ মিউনিসিপ্যালিটি ভারতবর্ষের যে সাংবিধানিক যে ক্ষমতার যে বিভাজন তাতে পুরসভার প্রধান, অর্থাৎ তিনি লোকাল গভর্নমেন্টের প্রতিনিধিত্ব করছেন, রাজ্য সরকারকে প্রতিনিধিত্ব করছেন না। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভায় 44 জনের উপরে মন্ত্রী আছেন, একটা ক্যাবিনেট মন্ত্রীকে উনি পাঠালেন না এবং পাশে তিনি বলছেন 50 বার আসলে আমাকে 50 বারই অভ্যর্থনা করতে হবে, স্বাগত জানাতে হবে। হ্যাঁ, এই ভাবনাটার মধ্যে কি টোন আছে? এই ভাবনাটার মধ্যে আছে যে আমিত্ব আছে, আমি পার্লামেন্টারি ডেমোক্রেসি, আমি শেষ কথা বলবো। আমার মানে দেশের যিনি রাষ্ট্রপতি তাকে যদি তিনি যদি অবজ্ঞা হয় তাকে অবজ্ঞাই করব।
কিন্তু এই যে টোনটা যে 50 বার আসলে 50 বারই আমাকে যেতে হবে, এর মধ্য দিয়ে একটা উদ্ধত আচরণ এবং পার্লামেন্টারি ডেমোক্রেসিকে অস্বীকার করার অবস্থান তার মধ্যে স্পষ্ট হয়। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে বারবার যারা উদ্যোক্তা ছিল, সাঁওতালি পরিষদের যারা সদস্য ছিলেন, তারা অভিযোগ করেছেন যে একাধিকবার আমরা আবেদন করেছি, রাষ্ট্রপতি আসবেন সেটা জানিয়ে ডিটেইলিংয়ে পরেও আমাদেরকে 5 বার জায়গা বদলের প্রশ্ন এসছে। আমরা জায়গা মানে বদল এতবার বারবার প্রশাসন থেকে করা হচ্ছিল যে কার্যত বিরোধী দলের যেরকম অবস্থা হয়, একটা বিরোধী দল গত 5 বছর ধরে শুধু শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা একটা সভা করবার জন্য তাকে বারবার হাইকোর্টে যেতে হয়েছে। 111 বার হাইকোর্টে শুভেন্দু অধিকারী গেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সভা করবার এখতিয়ার দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় কি রাষ্ট্রপতিকে একটা মানে প্রজাতান্ত্রিক দেশের সর্বোচ্চ পদের অধিকারীকে তার সভাকে কি এই বিরোধী দলের সভা ভেবেছিলেন? তিনি কি ভেবেছিলেন দ্রৌপদী মুর্মুর যে সভা, সেই সভাটা আর 5টা বিরোধী দলের সবার মতন, যে তাকে অনুমোদন দেব কি না দেব আমি জানবো, আমি শেষ কথা, এরকম একটা ভাবনা তার কাজ করেছিল? এটা নতুন নয়। দ্রৌপদী মুর্মু এই তৃণমূল শাসনকালে রাজ্যপাল হিসাবে, তখন উনি রাজ্যপাল ছিলেন, তিনি জঙ্গলমহলে আরেকবার সাঁওতালি পরিষদের সভায় এসেছিলেন। তার হেলিকপ্টারের পারমিশন পায়নি বলে এই খবর, এবং তাকে কলাইকুণ্ডা থেকে নেমে কিন্তু গাড়ি করে ওই ঝাড়গ্রামে এসে কিন্তু সভা করতে হয়েছিল। পশ্চিমবাংলাতে একাধিক বাইরের রাজ্যের মুখ্যমন্ত্রীরা কিন্তু অনেক সময় সভা করবার জন্য আসতে চান, তাদের হেলিকপ্টারের পারমিশন পাওয়া যায় না। এমনকি প্রধানমন্ত্রীর মানে সভা 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় ওই বাঁকুড়াতে সেই মাঠ পাওয়ারকে নিয়ে আপনারা জানেন যে শেষ পর্যন্ত মানে ডাইরেক্টিভ দিতে হয়েছিল। ফলে রাজ্যে মানে মুখ্যমন্ত্রী এই যে মানে বিরোধী দলের সভা সমিতি বা এবং কনস্টিটিউশনাল বডির সভা সমিতি করার এখতিয়ার যে তার সংবিধানের 19 নম্বর ধারাতে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত পশ্চিমবাংলাটাকে যদি মনে করেন যে একটা আলাদা দেশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।